মিস্টার ড্যানিয়েল বাঙ্গা বাঙ্গা বাংলায় বললেন, উনি কি বলতে চায় আমি তা শুনতে চাই মিস্টার হারমান। উনি কি বলতে চায় আমি তা শুনতে চাই মিস্টার আরমান। এটা শুনে মায়া মুখ তুলে তাকালো সবার দিকে। আরমানের চোখে মুখে বিরক্তির ছাপ। আবির চোখের ইশারায় আশ্বাস দিয়ে মুখে বলে উঠল, কি বলতে চাও বলো মায়া। মায়া বলল, আসলে এই শাড়ির ডিজাইনটা একটু চেঞ্জ করলে আরও ভালো লাগতো। আরমানের হেড ডিজাইনার দিশা রেগে গিয়ে বলল, ওই মেয়ে, তোমার সাহস তো কম না, একজন সার্ভেন্ট হয়ে আমার ডিজাইনকে খারাপ বলছো। দিশার কথা শুনে মায়া আবারও মাথা নিচু করে নেয়। আর আবির রেগে গিয়ে বলে, মুখ সামলে কথা বলবেন মিস দিশা। মায়া আপনার স্যারের সার্ভেন্ট হলেও আমার বোন, তাই ওকে কিছু বলার আগে ভেবে বলবেন। আরমান এবার রেগে বলল, এইখানে একটা গুরুত্বপূর্ণ মিটিং চলছে, ঝগড়ার কম্পিটিশন নয়। মিস্টার ড্যানিয়েল মায়ার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, হোয়াটস ইউর নেম। মায়া বলল, মায়া তালুকদার। ড্যানিয়েল বলল, আচ্ছা মায়া, তুমি বলো ডিজাইনটাতে কি চেঞ্জ করলে ভালো লাগবে। মায়া অভিজ্ঞদের মতো করে বলে উঠল, এই শাড়িটায় হলুদ রঙের উপরে কালো রঙের কাজ করা, আবার পাড়ের সেটটাও সেম কালার, শুধু কাজটা আলাদা। ব্লাউজটাতেও সেম কাজ করা, আবার একই রঙের। এটা দুই রকমভাবে চেঞ্জ করলে ভালো লাগবে। এক নাম্বার, এই যে লেসটা আছে, এটার ডিজাইন একই রেখে যদি কালারটা চেঞ্জ করা যেত, মানে লেসের মাঝেরটা হবে কালো আর ডিজাইনটা হবে হলুদ রঙের, আর ব্লাউজটা হবে একদম প্লেন, কোনো ডিজাইন হবে না। শুধু শাড়িতে যে লেসটা আছে ওটা ব্লাউজের হাতেও থাকবে, আর গলাতে হালকা ডিজাইন থাকবে। নাম্বার 2, আমি যেমন বললাম শাড়িটা তেমনই থাকবে, শুধু লেসটাতে একটু চেঞ্জ হবে। কালো রঙের লেসটাতে হলুদ রঙের পাইপিং দিয়ে যদি ব্লাউজের কালারটা কালো রঙের হয়, তাহলে শাড়িটা পরলে প্রথমে কালো রঙের ব্লাউজ থাকবে, তারপর শাড়ির পাড়ের হলুদ রঙের সরু পাইপিং, এরপর শাড়ি। মিস্টার ড্যানিয়েল খুশি হয়ে বলে উঠলেন, এক্সিলেন্ট, একদম ঠিক বলেছেন মিস মায়া। আচ্ছা, আপনি কি এই ডিজাইনটা বানাতে পারবেন। মায়া বলল, জি পারবো। মায়ার যুক্তিটা আরমান আবির সবারই পছন্দ হয়েছে, শুধু মিস দিশার বাদে। ও কিছু বলতেও পারছে না, কিন্তু রাগে ফুঁসছে। আরমান বলল, আচ্ছা ঠিক আছে মিস মায়া, আপনাকে আধা ঘন্টা সময় দেওয়া হলো, পারলে এর মধ্যে ডিজাইনটা করে দেখান। মায়া আত্মবিশ্বাসের সাথে বলে উঠল, আচ্ছা ঠিক আছে। আরমান একটা ল্যাপটপ এগিয়ে দিল মায়ার দিকে। আবির নিজের চেয়ার ছেড়ে দিয়ে মায়াকে বসার ইশারা দিল। এরপর আরমান মিস্টার ড্যানিয়েলের উদ্দেশ্যে বলে উঠল, চলুন মিস্টার ড্যানিয়েল, আমরা আমাদের লাঞ্চটা সেরে নেই, ততক্ষণে উনি ডিজাইনটা করুক। মিস্টার ড্যানিয়েল বলল, ইয়েস মিস্টার হারমান, আপনি একদম ঠিক বলেছেন। এরপর আরমান সবার জন্য লাঞ্চ অর্ডার করলো। মায়া ততক্ষণে নিজের কাজ শুরু করে দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই দুইজন এসে ওদের লাঞ্চ দিয়ে গেল। আবির আগে গিয়ে মায়ার আনার লাঞ্চের ব্যাগটা খুলল। আরমানের অফিস রুমের বড় সোফায় ওরা 5 জন গুল হয়ে বসে গেল। মায়ার আনা খাবারের বক্সগুলো খুলতেই মিস্টার ড্যানিয়েল বলে উঠলেন, ওয়াও, বেঙ্গলি ফুডস, ক্যান আই ট্রাই দিস। আবির বলল, কেন নয় মিস্টার ড্যানিয়েল, এগুলো মায়া রান্না করেছে, ওর হাতের রান্না অনেক টেস্টি, খেয়ে দেখুন। দিশা মুখে কিছু বলতে না পারলেও নাক ছিটকালো। এইদিকে মায়ার কোনো দিকে কোনো ধ্যান নেই, ও এক মনে ডিজাইন করতে ব্যস্ত। দিশা বাদে সবাই মায়ার আনা খাবার নিয়ে লাঞ্চ সেরে নিল। আর মিস্টার ড্যানিয়েল তো মায়ার রান্নার এত প্রশংসা করলো যে আরমান বিরক্ত হয়ে গেল। হ্যাঁ, ও মানছে মায়ার রান্নাটা ভালোই হয়েছে, তাই বলে এত প্রশংসা করার কি আছে। আরমানের মনে হচ্ছে মিস্টার ড্যানিয়েল মায়াকে নিয়ে একটু বেশি করছে। ওদের খাওয়া দাওয়া শেষ হতে হতে মায়ার ডিজাইনও করা শেষ হয়ে গেল। ওরা সকলে হাত মুখ ধুয়ে এসে আবারও বসে গেল যে যার চেয়ারে, শুধুমাত্র আবির বাদে, কারণ ওর চেয়ারে মায়া বসে আছে। মায়া বলে উঠল, ডিজাইন রেডি। এটা বলে ও মিস্টার ড্যানিয়েলের দিকে ল্যাপটপটা এগিয়ে দিয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। তারপর আবিরকে উদ্দেশ্য করে বলল, তুমি বসো ভাইয়া। আবির বলল, আরে না, ঠিক আছে, তুমি বসো। না ভাইয়া, আমার কাজ শেষ, তুমি বসো। আবির আর কিছু না বলে বসে পড়ল। আর এদিকে মিস্টার ড্যানিয়েল মায়ার বানানো ডিজাইন দেখে ওনার মুখ খুশিতে জ্বলজ্বল করে উঠল। মায়া যেই বর্ণনা দিয়েছিল সেই অনুযায়ী দুটি ডিজাইন বানিয়েছে। হেড ডিজাইনার দিশা অনেক ভারী ডিজাইন করেছিল, কিন্তু মায়া একই থিম রেখে হালকা ডিজাইন দিয়েছে, যা দেখে মিস্টার ড্যানিয়েল পুরোই মুগ্ধ। মিস্টার ড্যানিয়েল বলল, আরে কি বানিয়েছেন মায়া, জাস্ট অসাধারণ। মিস্টার হারমান, আমার এই ডিজাইনারেরই ডিজাইন চাই, আপনি তার ব্যবস্থা করুন।
আরমান বলল, কিন্তু এটা কিভাবে সম্ভব মিস্টার ড্যানিয়েল? হ্যাঁ মানছি, উনি এই ডিজাইনটা সুন্দর বানিয়েছেন, তাই বলে ওনাকে কিভাবে এই কাজের দায়িত্ব দেই? উনি তো কোনো প্রফেশনাল ডিজাইনার নয়, আর না তো উনি কোনো ডিজাইনারের কোর্স করেছে। মিস্টার ড্যানিয়েল, আরে তাতে অসম্ভব কি আছে? ওনাকে তো দেখেই বোঝা যাচ্ছে যে উনি একজন ডিজাইনার, না হলে এত সুন্দর ডিজাইন কীভাবে বানালো? এতক্ষণ আবির চুপচাপ ওদের কথা শুনছিল। এবার ও বলে উঠল, একদম ঠিক বলেছেন মিস্টার ড্যানিয়েল, মায়া একজন ড্রেস ডিজাইনার। এর আগে একটা ছোট্ট কোম্পানিতে হেড ডিজাইনার হিসাবে কাজ করত। ওর ডিজাইনের জন্য সেই কোম্পানি কিছুটা উপরেও উঠেছে, আর মায়া ডিজাইনের উপরে কোর্সও করেছে, সেটা আমাদের স্যার জানে না। এগুলো শুনে আরমান তো অবাক হয়ে গেল। ও অনেক আগে শুনেছিল মায়া একটা ছোট্ট কোম্পানিতে জব করে, কিন্তু কিসের জব করে সেটা জানতো না। ও অবাক হয়ে তাকালো মায়ার দিকে। এদিকে দিশা তো রাগে ফুঁসছে। ও বলল, কিন্তু উনি তো স্যারের সার্ভেন্ট, উনি কিভাবে? দিশাকে পুরো কথা শেষ করতে না দিয়েই মিস্টার ড্যানিয়েল বাঙ্গা বাঙ্গা বাংলায় বলে উঠলেন, আপনি থামুন মিস দিশা, আপনি এখান থেকে যেতে পারেন, আপনাকে দরকার হলে ডাকা হবে। আবিরও সায় জানিয়ে দিল, হ্যাঁ আপনি এখন যান দিশা, আপনাকে দরকার হলে ডেকে নেব। দিশা রাগে অপমানে ফুঁসতে ফুঁসতে চলে গেল। দিশা চলে যেতেই আবির মায়াকে উদ্দেশ্য করে বলল, মায়া তোমার ফোনে তোমার নিজে বানানো আরও কোনো ডিজাইনের ছবি আছে? থাকলে দেখাও। মায়া মাথা নাড়িয়ে ব্যাগ থেকে ওর ফোন বের করে ওর আগে থেকে বানানো ডিজাইনগুলো দেখালো। যা দেখে মিস্টার ড্যানিয়েল তো পুরাই মুগ্ধ হয়ে গেলেন, অনেক প্রশংসা করলেন, আর জানালেন মায়া যদি ডিজাইনার হিসাবে কাজ করে তাহলে উনি এই ডিল ফাইনাল করবেন। আরমানও দেখলো মায়ার ডিজাইনগুলি, যা দেখে ও নিজেও মুগ্ধ। এত সুন্দর ডিজাইন দেখে ও নিজের মুখের ভাষা হারিয়ে ফেলেছে। মায়া যে এত ভালো ডিজাইনার তা ও সত্যিই জানতো না। আরমান মায়ার দিকে তাকিয়ে বলল, তুমি কি আমাদের কোম্পানিতে জয়েন করবে? মায়া এর উত্তর কী দেবে ভেবে পেল না। ও যদি কোম্পানিতে জয়েন করে তাহলে মিস্টার আরমানের সার্ভেন্টের কাজের কি হবে? ও যে পুরো 1 মাসের টাকা নিয়ে নিয়েছে, আর সেই কন্ট্রাক্টেরই বা কী হবে? মায়া কনফিউজড হয়ে একবার আরমানের দিকে তাকালো, আর একবার আবিরের দিকে তাকালো। ও কি করবে বুঝতে পারছে না। আবির ওর মনের কথা বুঝতে পেরে আরমানকে বলল, ও তো তোর সার্ভেন্ট হয়ে জয়েন করেছে, অ্যাডভান্সও নাকি নিয়েছে, তাহলে সেটার কি হবে? আরমান স্বাভাবিকভাবে বলল, আমি যখন বাড়িতে থাকব তখনও আমার কাজ করবে, আর আমি যখন অফিসে চলে আসব তখন মায়াও অফিসে এসে অফিসের কাজ করবে। সিম্পল। আর অফিসের কাজের জন্য ওকে আলাদা মাইনে দেওয়া হবে। মিস্টার ড্যানিয়েল ভাঙ্গা ভাঙ্গা বাংলায় বলল, আপনারা তাহলে থাকেন, আপনারা তাহলে আপনাদের মতো কথা বলেন, আমি তাহলে আজ উঠি, আবার 1 সপ্তাহ পর দেখা হবে, তখন আমি এসে ডিজাইন ফাইনাল করে যাব। এই 1 সপ্তাহের মধ্যে 100 ডিজাইন রেডি রাখবেন। কথাগুলো বলেই উঠে দাঁড়ালেন মিস্টার ড্যানিয়েল, সাথে ওর পিএ। ওনাকে উঠে দাঁড়াতে দেখে আরমান ও আবির উঠে দাঁড়ালো। আরমান হাত বাড়িয়ে দিল হ্যান্ডশেক করার জন্য, মুখে বলল, ওকে মিস্টার ড্যানিয়েল, সি ইউ সুন। মিস্টার ড্যানিয়েল আরমানের সাথে হ্যান্ডশেক করে মায়াকে উদ্দেশ্য করে বলল, বাই মায়া, আবার দেখা হবে, ভালো থেকো। মায়া হালকা হেসে বলল, বাই মিস্টার ড্যানিয়েল, আপনিও ভালো থাকবেন। এরপর মিস্টার ড্যানিয়েল ও তার পিএ বেরিয়ে গেল আরমানের কেবিন থেকে। আবির গেল ওনাদের এগিয়ে দিতে। আরমান মায়ের কাছে এসে বলল, কি মিস মায়া, কি ভাবছ? এত বড় একটা কাজের দায়িত্ব নিতে পারবে তো? একদম মিস্টার আরমান, আপনি তো বললেন এই কাজের জন্য আমাকে মাইনে দেওয়া হবে, আর আপনি তো জানেনই আমি টাকার জন্য সব করতে পারি। আরমান তাচ্ছিল্য হেসে বলল, হ্যাঁ সে তো জানি, তাই তো কিভাবে জানি মিস্টার ড্যানিয়েলকেও পটিয়ে ফেললে। তবে এটা আমার কোটি টাকার প্রজেক্ট, এতে একটু ভুল চাই না। মায়া বলল, কোনো ভুল হবে না মিস্টার আরমান, বিশ্বাস রাখতে পারেন। ঠিক আছে, রাখলাম বিশ্বাস, তাহলে কালকেই জয়েন হয়ে যাও। আর হ্যাঁ, তোমার সব প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে আসবে, আর কাল থেকেই কাজ শুরু করতে হবে। মায়া বলল, ঠিক আছে স্যার। তখনই রুমে আবির প্রবেশ করলো। সব কথা হয়ে গেল তোদের? তাহলে জয়েন করছো তো মিস মায়া তালুকদার? মায়া বলল, হ্যাঁ ভাইয়া, এত বড় একটা অফার ছাড়া যায়? হ্যাঁ একদম। আচ্ছা আরমান, তুই এখন বাড়ি যাবি তো? আমিও যাব। চলো মায়া, তুমি আমার সাথে চলো, তোমার এখনও লাঞ্চ করা হয়নি। মায়া বলল, আরে না ভাইয়া, ঠিক আছে, আমি চলে যেতে পারবো। আর ওই বাড়ি যাওয়ার আগে আমাকে একবার আমাদের বাড়িতেও যেতে হবে, আমার প্রয়োজনীয় জিনিসপত্র নিতে হবে, সাথে জামা কাপড়ও। আবির বলল, তাতে কি হয়েছে, আমার গাড়ি আছে,
প্রথমে আমরা রেস্টুরেন্টে যাব, সেখানে তুমি লাঞ্চ করবে। তারপর তোমাকে নিয়ে তোমার বাড়ি যাব, তোমার যা যা লাগবে তুমি নিয়ে নেবে। তারপর আমরা শাহরিয়ার ম্যানশনে চলে যাব। সিম্পল, ঠিক বলিনি আরমান? আবিরের শেষের বলা কথার উত্তরে আরমান গম্ভীর হয়ে বলে উঠল, সেটা তো তোরাই ভালো জানিস। কথাটা বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না আরমান। গট গট পায়ে বেরিয়ে গেল কেবিন থেকে। কেন জানি আবিরের সাথে এতটা ফ্রিভাবে মায়ার কথা বলা আরমানের পছন্দ হচ্ছে না। এমনভাবে কথা বলছে যেন কতকালের চেনা। প্রচণ্ড রাগ এবং বিরক্ত লাগছে ওদের দুজনকে একসাথে দেখে। আরমান গটগট পায়ে কেবিন থেকে বেরিয়ে যেতেই আবির একটা বাঁকা হাসি দিল। এটাই তো ও চাইছিল, ওকে যে ওর দেওয়া কথা রাখতেই হবে, যেভাবেই হোক ওদের দুজনকে এক করতেই হবে। আবির ওদের পরে যে পোস্টে আছে তাকে সব কিছু বুঝিয়ে দিয়ে আবির আর মায়া বেরিয়ে যায় অফিস থেকে। অফিস এখনও ছুটি হয়নি, কিন্তু আরমান আর আবির তবু চলে গেল, যেহেতু আজকে একটা মিটিং চলছিল। বাইরে এসে মায়া আবিরকে বলল, ভাইয়া আমি চলে যেতে পারবো, আপনি চলে যান। আবির বলল, একদম চুপচাপ এখানে দাঁড়াও, আমি গাড়ি নিয়ে আসছি। এই বলে আবির চলে গেল পার্কিং লটে গাড়ি আনতে। কিছুক্ষণের মধ্যেই আবির চলে আসলো। তারপর মায়ার জন্য ওর পাশে মানে সামনের সিটের দরজা খুলে দিল। মায়াও উঠে বসে সিট বেল্ট লাগিয়ে নিল। এরপর প্রথমেই আবির মায়াকে নিয়ে রেস্টুরেন্টে গেল। মায়ার জন্য বাড়ি খাবার অর্ডার করে নিজের জন্য কফি অর্ডার দিল। তারপর ওদের খাওয়া দাওয়া শেষ হলে আবার গাড়িতে উঠে বসল। গাড়ি ওদের বাড়িতে যাওয়ার রাস্তা ধরতেই মায়া বলে উঠল, ভাইয়া একবার হসপিটালে যেতে হবে। আবির অবাক হয়ে বলল, হসপিটালে? কিন্তু কেন? মায়া দুঃখিত গলায় বলল, পাপা হসপিটালে ভর্তি আছে ভাইয়া। ডাক্তার বলেছে পাপা আর বেশি দিন বাঁচবে না। তখন ওদের গাড়ি চলছিল। মায়ার বলা শেষ কথাটা শুনে আবির জুড়ে ব্রেক কষে গাড়ি থামিয়ে দিল, যেন কথাটা শোনা মাত্রই থমকে গেল ও। মায়া মুখ তুলে তাকালো আবিরের দিকে, আবিরও তাকালো মায়ার দিকে। মায়ার দুই চোখে তখন অশ্রুর ধারা। পিছনে গাড়ির হর্ন শুনে আবির গাড়িটা রাস্তার এক পাশে লাগালো। তারপর মায়াকে জিজ্ঞেস করলো, কি হয়েছে আঙ্কেলের? মায়া কান্না ভেজা গলায় বলল, ক্যান্সার, লাস্ট স্টেজ, কেমোথেরাপি চলছে, তবু বাঁচবে কিনা গ্যারান্টি নেই। মায়ের কথা শুনে আবির নিজের মুখের বাসা হারিয়ে ফেলল। ও কি বলে মেয়েটাকে সান্ত্বনা দিবে বুঝতে পারল না। এই মেয়েটার যে ওর বাবা ছাড়া এই দুনিয়ায় আর কেউ নেই। যদি ওর বাবার কিছু হয়ে যায় তাহলে কোথায় যাবে এই মেয়েটা? এই দুনিয়া যে বড় নিষ্ঠুর, তা যদি হয় আবার এই একটা অনাথ মেয়ের জন্য। মায়া তখনও মাথা নিচু করে নিঃশব্দে কেঁদে চলছে। আবির ওর হাতটা মায়ার মাথায় রেখে বলল, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, আল্লাহর উপর বিশ্বাস রাখো। মায়া মুখে কিছু বলল না, শুধু ওড়না দিয়ে চোখের পানিটুকু মুছে নিল। তারপর নিজেকে স্বাভাবিক করতে চাইল। ও চায় না ওর দুর্বলতাগুলো কাউকে দেখাতে, কিন্তু এই মানুষটার সামনে কিছুতেই নিজেকে আড়াল করতে পারে না। কষ্টগুলো বেরিয়েই যায়। আবির বলল, আর তাই তুমি তোমার বাবাকে বাঁচাতে আরমানের পার্সোনাল সার্ভেন্টের কাজ করতে এসেছ, তাই তো? মায়া মুখে কিছু বলতে পারল না, শুধু মাথা নাড়িয়ে হা বুঝালো। আবির আবারও বলল, কিন্তু তুমি যে আগে একটা কোম্পানিতে জব করতে, ডিজাইনারের। মায়া একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, জানেন তো ভাইয়া, এই দুনিয়ায় একটা মেয়ের বেঁচে থাকা অনেক কঠিন। এই দুনিয়ায় কিছু মানুষরূপী হায়না বাস করে, যারা সুযোগ পেলেই অসহায় মেয়েদের ছিঁড়ে খেতে চায়। আমাকে ওই অফিসের ম্যানেজার মলেস্ট করার চেষ্টা করেছিল, তাই ছেড়ে দিয়েছি ওই চাকরি। চাকরি ছাড়ার পরের দিন ওই কোম্পানির এমডি নিজে দেখা করতে এসেছিল আমার সাথে। নিজে আমার বাড়ি এসে জানতে চেয়েছিল চাকরি ছাড়ার কারণ। ডাবল মাইনেও দিতে রাজি ছিল আমায় আবার ওই অফিসে জয়েন করার জন্য, কিন্তু আমি রাজি হইনি। তার কিছুদিন পরেই পাপার ক্যান্সার ধরা পড়ে। ধরা অবশ্য অনেক আগেই পড়েছিল। পাপা জানতো। পাপা নিজেই ব্যাংক থেকে লোন নিয়ে একা একাই চিকিৎসা করাচ্ছিল। আমি ভেঙে পড়ব ভেবে বাবা আমায় কিছু জানতে দেয়নি। পাপার শরীরও দিন দিন ভেঙে পড়েছিল। আমি কিছু বললে বলতো, বয়স হয়েছে, এমনি একটু শরীর খারাপ, তাই এমন হচ্ছে। এরপর এই কিছুদিন আগে পাপার অতিরিক্ত শরীর খারাপ শুরু করে। হসপিটালে নিয়ে গেলে আমি জানতে পারি, আর সেই থেকেই পাপা হসপিটালে ভর্তি। এরপর অনেক জায়গায় চাকরির জন্য গিয়েছিলাম, কিন্তু পাইনি। আপনি তো জানেন, পড়াশোনাও বেশি দূর করিনি। আবির কি বলবে বুঝতে পারল না। মায়াকে সান্ত্বনা দেওয়ার বাসা ওর নেই। ও আর কিছু না বলে গাড়ি স্টার্ট দিল হসপিটালের উদ্দেশ্যে। হাসপাতালে আবির আর মায়া প্রবেশ করলো। ওর বাবাকে যে কেবিনে রাখা আছে সেই কেবিনে।
ওর বাবা চোখ বন্ধ করে শুয়ে আছে। মায়া গিয়ে ওর বাবার মাথায় হাত রাখতেই ওর বাবা চোখ মেলে তাকালো। বাবা বলল, এসেছিস মা? তোকে বলছি আমায় বাড়ি নিয়ে চল, আমার এখানে একদম ভালো লাগছে না, ভীষণ কষ্ট হয় আমার। মায়া ওর চোখের পানি আড়াল করে দরা গলায় বলল, আর একটু কষ্ট সহ্য করো পাপা, দেখবে তুমি ঠিক হয়ে যাবে সে আগের মতো। দেখো তোমার সাথে কে দেখা করতে এসেছে। আবির এগিয়ে গেল আশরাফ তালুকদারের কাছে। ওনার অবস্থা দেখে কি বলবে ভেবে পেল না। শেষ যখন ওনাকে দেখেছিল তখন পুরোপুরি সুস্থ ছিল। সেই মানুষটিকে এই অবস্থায় দেখে ভীষণ খারাপ লাগছে। আশরাফ সাহেব আবিরকে দেখে হাত বাড়িয়ে দিয়ে বললেন, আবির বাবা, তুমি এসেছো? এতদিন কোথায় ছিলে? আসোনি যে, আগে তো প্রায়ই আসতে। আবির বলল, আমি দেশে ছিলাম না আঙ্কেল, এই 1 সপ্তাহ হলো দেশে ফিরেছি। আপনি কোনো চিন্তা করবেন না, একদম ঠিক হয়ে যাবেন। আশরাফ সাহেব বললেন, আর ঠিক? দেখছো তো কী অবস্থা, আমি জানি আমি আর হয়তো বাঁচব না। এ নিয়ে আমি কোনো চিন্তাও করি না বাবা, চিন্তা শুধু আমার মেয়েটাকে নিয়ে। এই দুনিয়ায় আমি ছাড়া ওর যে আর কেউ নেই। যদিও বা মেয়েটার বিয়ে দিলাম, সেটাও আবার ডিভোর্স হয়ে গেল। আমি না থাকলে তুমি আমার মেয়েটাকে একটু নিজের বোন ভেবে দেখে রেখো বাবা, তোমার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি। খুব চিন্তা হয় আমার মেয়েটার জন্য। কথাগুলো বলতে বলতেই আশরাফ সাহেব কেঁদে ফেললেন। ওনার কথা বলতেও খুব কষ্ট হচ্ছে, তবু মেয়ের মুখের দিকে তাকিয়ে আস্তে আস্তে কথা বলছেন। এদিকে মায়ার চোখে তখন অশ্রুর বন্যা। এমন কঠিন পরিস্থিতি দেখে আবিরের চোখ থেকেও 2 ফোঁটাও জল গড়িয়ে পড়ল। মায়া নিজেকে সামলে মুখে হাসি ফোটানোর চেষ্টা করে বলল, পাপা, আমি কিন্তু আবার খুব রেগে যাচ্ছি। তুমি কি সব উল্টাপাল্টা কথা বলে যাচ্ছ তখন থেকে? তুমি যদি এইসব বলো তাহলে আমি আর তোমার সাথে দেখা করতে আসবো না, শুধুমাত্র ডাক্তারের সাথে কথা বলে তোমাকে বাইরে থেকে দেখেই চলে যাব। আশরাফ সাহেব মুচকি হেসে বললেন, সে আমি খুব জানি তুই আসবি কি আসবি না। তুই যে আমার একমাত্র শেষ সম্বল মা, তুই না আসলে তো আমি মরেই যাব। মায়া মিথ্যা রাগ দেখিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, আবার তুমি এই কথা বলছো? যাও, তোমার সাথে আর কথাই বলবো না। আরি। আশরাফ সাহেব মুচকি হেসে বললেন, দেখছো আবির বাবা, আমার মেয়েটা এখনও কত ছেলে মানুষই করে। আচ্ছা আবির বাবা, তুমি কি জানো ও এখন কোথায় চাকরি করছে? ও তো হঠাৎ করেই ওই জবটা ছেড়ে দিয়েছিল। আমার চিকিৎসা করাতে তো অনেক টাকা খরচ হচ্ছে, তারপর এখন বলছে আবার একটা কোম্পানিতে কাজ করছে, সেখান থেকে নাকি লোনও নিয়েছে। তুমি কি এই বিষয়ে কিছু জানো? আসলে কি বলো তো বাবা, ভীষণ ভয় হয় মেয়েটাকে নিয়ে। আবির একবার মায়ের দিকে তাকালো, দেখলো মায়া অসহায় চোখে ওর দিকেই তাকিয়ে আছে। আবির বলল, হ্যাঁ আঙ্কেল, আমি যেই কোম্পানিতে কাজ করি মায়া সেই কোম্পানিতে ডিজাইনার হিসেবে জয়েন করেছে। আর আপনি ওর জন্য একদম চিন্তা করবেন না, আমি আছি তো আমার বোনকে দেখে রাখার জন্য। আশরাফ সাহেব স্বস্তির শ্বাস ফেলে বললেন, যাক বাবা, কিছুটা চিন্তামুক্ত হলাম। মেয়েটা আমার তোমার কোম্পানিতে কাজ করছে শুনে আমার পুরো বিশ্বাস আছে তুমি আমার মেয়েটাকে দেখে রাখবে। এইভাবে আরও কিছুক্ষণ কথা বলল ওরা। মায়ার বাবার কথা বলতে কষ্ট হলেও তা কাউকে বুঝতে দিল না, খুব আস্তে আস্তে কথাগুলো বলছিল। তারপর মায়া ও আবির ডক্টরের সাথেও দেখা করলো। এরপর বেরিয়ে গেল মায়াদের বাড়ির উদ্দেশ্যে মায়ার প্রয়োজনীয় জিনিসপত্র আনতে। ওরা পৌঁছে গেলে আবির ওদের বাড়ি ঢুকলো না। ও জানালো এখানেই অপেক্ষা করবে, কারণ আশেপাশে আরও কিছু বাড়ি আছে। মায়াকে একটা ছেলের সাথে বাড়িতে ঢুকতে দেখে যদি কেউ কিছু মনে করে, সেই ভেবে আবির বাড়ির ভিতরে গেল না। কিছুক্ষণের মধ্যেই মায়া একটা ব্যাগ নিয়ে হাজির হলো। তারপর ওরা দুজনেই রওনা দিল শাহরিয়ার ম্যানশনের উদ্দেশ্যে। শাহরিয়ার ম্যানশন। বাড়ির কলিং বেল বাজিয়ে বাইরে অপেক্ষা করছে মায়া আর আবির। মায়ার হার্টবিট বেড়ে গেছে। এতক্ষণে নিশ্চয়ই এই বাড়ির সবাই ফিরে এসেছে। কি বলবে ও সবাইকে, কিভাবে দাঁড়াবে সবার সামনে। আর আরমানের মা তো ওকে একদম পছন্দ করে না। ওই মহিলাকে দেখলেই তো মায়ার ভয় লাগে। এইসব ভাবতে ভাবতেই দরজা খোলার আওয়াজ হলো। মায়া সামনে তাকিয়ে দেখলো রুবি দাঁড়িয়ে আছে। আবির এগিয়ে গেলেও মায়া গেল না। আবির পিছনে তাকিয়ে দেখলো মায়া এখনও দরজার কাছেই দাঁড়িয়ে। আবির বলল, কি হলো, ওখানে দাঁড়িয়ে কেন, এসো। এই বাড়ির সবাই ড্রয়িং রুমের সোফায় বসা ছিল। আবিরের আওয়াজে সবাই ঘুরে তাকালো, এটা দেখার জন্য আবির কাকে ডাকছে।
মায়া বয়ে বয়ে মাথা নিচু করে ধীর পায়ে এগিয়ে গেল। আর মায়াকে দেখার সাথে সাথে সবাই অবাকের শেষ পর্যায়ে পৌঁছে গেল। হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেল সবাই। মায়া কিছুটা এগিয়ে এসে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই শোনা গেল গম্ভীর গলার এক মহিলার আওয়াজ। তিনি সিঁড়ি দিয়ে নামতে নামতে বলছেন, ও তাহলে চলে এসেছো তুমি, আসো, তোমার অপেক্ষাতেই ছিলাম। মায়া মুখ তুলে তাকালো সামনের দিকে। মহিলাটি আর কেউ না, আরমানের মা, মিসেস সাবিনা শাহরিয়ার। খুব সুন্দর কাজের একটি শাড়ি পরে আছেন উনি। আঁচলটা এক পিন করে হাতে ধরে আছেন। গলায় কানে হাতের স্বর্ণের অলঙ্কারে সেজে আছেন তিনি। দেখতেও ভীষণ সুন্দরী মহিলাটি। কথা বলতে বলতে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলেন।